This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দুর্গাপুরে রক্তের কারবার যে খবর সবার আগে আপনাদের সামনে পৌঁছে দেয় টিভি9 বাংলা। এবার সেই রক্তের কারবারের সঙ্গে ভাতের হোটেল, মানে এটা কি একটা সিন্ডিকেট? এই প্রশ্ন উঠছে। দুর্গাপুর কাণ্ডে হোটেল কর্মীর গ্রেফতারের পর জোরালো হচ্ছে সেই সন্দেহ। মিশন হাসপাতালের সামনেই রেখা হোটেলের কর্মী মালদার মোথাবাড়ির বাসিন্দা মোহাম্মদ হাবিবুল্লাহ। কবে, কাকে, কিভাবে টার্গেট? ভাতের এই হোটেল থেকেই নাকি মোহাম্মদ হাবিবুল্লাহ এবং তার শাগরেদরা ব্লুপ্রিন্ট তৈরি করত। হোটেল মালিকের অবশ্য দাবি তিনি এ ব্যাপারে কিছুই জানতেন না। কি হতো এই হোটেলে, কিভাবে ব্লুপ্রিন্ট তৈরি হতো, আদৌ কি হতো, সবটাই জানবো। জয়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। জয়ন্ত, এখনো পর্যন্ত কি জানতে পারছি আমরা? হাসপাতালটা দেখাবো। দেখো তুমি, আমি একটু বাইরে এলাম, এটা হচ্ছে হাসপাতাল। দেখো হাসপাতাল থেকে ঠিক যদি মানে একটা মাঝখানে রাস্তার এই পাশেই আবার দেখো ঘুরে আবার আমি হোটেলে চলে এলাম। আমি হোটেলের ভেতরে আসতে বলবো। হোটেলের ভেতরে দেখো, এখানে একটা ভাতের হোটেল, এখানে ভাতের খাওয়া দাওয়া হয়। ভেতরে হচ্ছে এখানে হচ্ছে ক্যাশ কাউন্টার আছে, এখানে হচ্ছে খাওয়া দাওয়া হয়। এই হোটেলে দেখাশোনার কাজ করতো হাবিবুল্লাহ। যেটা জানা গেছে, হোটেল মালিক আমাদের জানিয়েছেন যে হাবিবুল্লাহ যে রক্তের এই কারবারের সঙ্গে কোনোভাবে যুক্ত, ঘুণাক্ষরেও তিনি জানতে পারেননি। আমরা পুলিশ সূত্রে জানতে পেরেছি এই হাসপাতাল থেকে যারা আসতো, এখানে খাবার জন্য আসতো, এখানে যে কোনো কাজেই আসতো, এই হাবিবুল্লাহ তাদের সঙ্গে কথা বলতো এবং জানার চেষ্টা করতো যে তাদের রক্তের প্রয়োজন আছে কিনা। রক্তের প্রয়োজন প্রচুর মানুষের থাকে, তাদেরকে ধরে তাদের কাছ থেকে রক্তের যে যোগান, সেই যোগান দেওয়ার চেষ্টা করতো হাবিবুল্লাহ এবং তার সিন্ডিকেট। তার জন্য নাবালক না সাবালক সেটা দেখা হতো না। এই সিন্ডিকেটরা স্কুল পড়ুয়াদের নিয়ে এসে তাদেরকে রক্ত দেওয়ার ব্যবস্থা করতো এবং এই হাসপাতালে, যে এই হোটেলের ঠিক উল্টো দিকে যে হাসপাতাল, সেখানে রক্তদানের ব্যবস্থা হতো। এই রক্তদান যেটা হতো সেটা হচ্ছে টাকার বিনিময় হতো। নাবালক যারা তাদের কাছ থেকে টাকা নেওয়া হতো, এরকমটা অভিযোগ। পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করব। আমি এই ভাতের হোটেলে গেলাম, খাবার খাচ্ছি, আমাকে জিজ্ঞাসা করা হলো, হাবিবুল্লাহ জিজ্ঞাসা করলো যে আপনার রক্ত লাগবে কিনা। তারপর লেনদেনটা কিরকম হতো? দেখো, এখানে এই হাসপাতালটায় প্রচুর বাইরের মানুষ চিকিৎসা করাতে আসে, তাদের স্থানীয় যোগাযোগ খুব কম। এবার তারা হচ্ছে এই স্থানীয় যে সামনাসামনি হোটেলগুলো, তার সঙ্গে যোগাযোগ করে যে কোনোভাবে তারা যোগাযোগ করতে পারবে কিনা। অ্যাম্বুলেন্স চালকদের সঙ্গে কথা বলে কোনোভাবে তারা রক্তের যোগান করে দিতে পারবে কিনা। এই ট্যাপটা এই হাবিবুল্লাহ এবং তার দলবল এদেরকে ট্যাপ করতো এবং রক্তের যোগান দেওয়ার ব্যবস্থা করতো এবং মোটা টাকা নিত বলে অভিযোগ। এবং এরা এই যে হাবিবুল্লাহ এবং তার দলবল, এখান থেকে হাবিবুল্লাহ নেটওয়ার্ক পরিচালনা করতো। এর সঙ্গে অমিত ছিল এবং যে ছেলেটি স্কুল পড়ুয়া, সে যে গ্রেপ্তার হয়েছে, সেও ছিল। এই দেখো, আমি আবার ভাতের হোটেলে আসছি। এই ভাতের হোটেলে যখন আসতো, এই ভাতের আমি হোটেলের মালিকের সঙ্গে কথা বলেছিলাম। হোটেলের মালিক একটু আগে বেরিয়ে গেলেন। মানে আর কেউ যারা আছেন, এখন বেশ অনেকটা বেলা হয়ে গেছে, এখন দেখো বেশ খালি হোটেল। এই হোটেলে এখন কিন্তু আর কোনো কাস্টমার নেই। যেটা জানা যাচ্ছে, যারা কাস্টমার ছিল তারা চলে গেছে। হোটেলের মালিকের ছেলে, আপনি কি ছিলেন? আপনি কি করেন? আপনি এই হোটেলে হাবিবুল্লাহকে চিনতেন? হাবিবুল্লাহ কিসের সঙ্গে যুক্ত? ও যুক্ত বলে কিছু নেই, ওসব আমরা জানি না। ও ম্যানেজার ছিল, ম্যানেজার অ্যারেস্ট হয়েছিলেন? অ্যারেস্ট নিয়ে গেছিলেন। হাবিবুল্লাহ কতদিন ধরে কাজ করতো, ব্যাকগ্রাউন্ড সম্পর্কে এরা কি জানেন? ওসব আমরা তো জানি না। আমরা কতদিন কাজ করতে? অ্যাম্বুলেন্স চালক আপনি? ইনি হচ্ছেন অ্যাম্বুলেন্স চালক। যেটা জানা যাচ্ছে, এই হোটেলের মালিকের অ্যাম্বুলেন্সের ব্যবসা আছে। উনি অনেকগুলোই। আরেকবার যদি একটু জানা যায় যে এই যে হাবিবুল্লাহ কতদিন ধরে কাজ করতো এবং এই যে অ্যাম্বুলেন্স চালক তুমি বললে, ইনি বা কতদিন ধরে অ্যাম্বুলেন্স চালাচ্ছেন এবং এই হোটেলের সঙ্গে এর কতদিন ধরে যোগাযোগ? আর হাবিবুল্লাহ, আমরা হোটেল মালিকের কাছ থেকে জেনেছি, প্রায় 9 মাস এখানে কাজ করত, এই হোটেলে দেখাশোনার কাজ করতো এবং বাজার করার কাজ মূলত সে করতো। তারপরে যে সময়টা ছিল, সেই চক্রের সঙ্গে যুক্ত ছিল, যদিও হোটেল মালিক ঘুণাক্ষরেও টের পাননি যে এই ঘটনার সঙ্গে কোনোভাবে তার যোগাযোগ আছে। হাবিবুল্লাহকে পুলিশ, এই যে স্কুল পড়ুয়া, তাকে যখন গ্রেপ্তার করে, তাকে জিজ্ঞাসাবাদ করে হাবিবুল্লাহর খবর পায় এবং খোঁজ মিল আরো কে আছে সেটাও জানার চেষ্টা করছে। নাবালকের রক্ত কেন নেওয়া হতো? তোমার কাছে আসবো, হোটেল মালিকের বক্তব্য একটু শোনাই দর্শকদের। নিউজ থেকে বা যখন এই আমার
একটা স্টাফকে তুলে নিয়ে গেল, তারপরে আমি জেনেছি। এর আগে আমি কিছুই জানতে পারি। জানবার আমার কোনো উপায় নেই। দেখুন, এত কটা স্টাফ, এবার 8 ঘন্টা ডিউটি করে, এবার 8 ঘন্টার বাইরে ওরা কে কী করছে সেটা তো আমার লুক আউট হয় না। এবার এগুলো তো আমি জানি না, জানলে নিশ্চয়ই আমি এরকম স্টাফকে রাখতামও না। হাসপাতালের মুখেই এই হোটেলটা, হুম। এই সুবিধাটাকে নিয়েছিল এরা। এটাও আমার আয়ত্তের বাইরে, কারণ এখানে প্রচুর লোক প্রতিদিন আসে, প্রচুর ব্লাড লাগে, সবাই জিজ্ঞেস করে। এখানে দেখুন অনেক লোক অনেকভাবে জড়িত আছে, শুধু তো এটাই না, আমাদের অ্যাম্বুলেন্সের সার্ভিস আছে, অ্যাম্বুলেন্সেও অনেকে এসে বলে যে অ্যাম্বুলেন্স লাগবে, এই লাগবে। মানে এইটা হসপিটালের সামনে এরকমভাবে অনেক লোক হয়তো আছে। স্টাফকে কি আপনি কাজে রাখবেন? না না, কখনোই না। আমি তো এখনই বলে দিয়েছি যে যখন ধরে নিয়ে গেছে, ওনার ওয়াইফকে ফোন করে দিয়েছিলাম, ও মালদার বাসিন্দা, ওনার ওয়াইফ চলে এসছে সঙ্গে সঙ্গে। এবার ইট ইজ ইউর লুক আউট, আপনারা যা করবার এবার করুন। আবারও জয়ন্তর কাছে চলে যাব। জয়ন্ত, তুমি যদি আরেকবার আমাদেরকে দেখাও যে যে হাসপাতালে যারা চিকিৎসা করানোর জন্য আসছেন পরিবার পরিজন, তারা একেবারে উল্টো দিকে এই হোটেলে খেতে আসছেন এবং তারপরেই এই রক্তের কারবারিরা তাদের একেবারে ওত পেতে থাকছে, এদেরকে একেবারে টার্গেট করছে। একটু দূরত্বটা দেখাও, একটু এই মুহূর্তে আর কি তথ্য পাচ্ছি আমরা। একদম একদম তোমাকে ছবিটা দেখাবো, আমি ক্যামেরাটা ঘোরাতে বলবো। একদম এই দেখো, ক্যামেরা এগোচ্ছে আস্তে আস্তে, তুমি দেখতে পাচ্ছ ক্যামেরা এগোচ্ছে। যে ডান দিকের যে গেটটা, একটা হলুদ কালো বার দেওয়া আছে, যেখান দিয়ে মানুষ যাতায়াত করছে, আসছে, দেখো কয়েকজন মহিলা ওখান দিয়ে বেরিয়ে আসছে। এটা হচ্ছে মেন গেট হচ্ছে ঠিক হাসপাতালের মেন গেট, আর ওর ঠিক উল্টো দিকেই হচ্ছে এই হোটেলটা। এই মেন গেট দিয়ে যারা বেরিয়ে আসছে, এখান দিয়ে যারা ঢুকছে এবং বেরোচ্ছে, এই একটাই রাস্তা। তোমাকে দেখা যাবে মেন এন্ট্রান্স, প্রধান প্রবেশদ্বার, এটা লেখা আছে মিশন হাসপাতালে। এই হাসপাতাল থেকে যদি সামনেই আসি, ঠিক উল্টো দিকে 2-3টে পরপর হোটেল আছে। সেই হোটেলগুলো দেখো, আমি তোমাকে দেখাবো। এই হোটেলের মধ্যে ঠিক একদম সামনে যে হোটেলটা, সেই হোটেলটা হচ্ছে রেখা হোটেল। এখানে ভাত, রুটি, পরোটা ইত্যাদি সুলভ মূল্যে পাওয়া যায়। আর কি পাওয়া যায়? আর পাওয়া যায় রক্তের হদিশ। আমরাই একমাত্র দেখালাম যে রক্তের হদিশ পাওয়া যায় এই হোটেলে। জয়ন্ত, একেবারে আপাতত তোমাকে ধন্যবাদ। অর্থাৎ একটা রাস্তার এপারে হাসপাতাল, ওপারে রেখা হোটেল। ব্ল্যাকমেল, সেই ইমোশনাল ব্ল্যাকমেলে যদি কোনো রকম কাজ না হয় তাহলে টাকার টোপ। TV9 বাংলার হাতে এলো এক্সক্লুসিভ তথ্য। মানে এই দেবপ্রিয়, রক্তচোষা দেবপ্রিয়র যে ব্লুপ্রিন্ট, সেই ব্লুপ্রিন্ট এবারে TV9 বাংলার হাতে। ছুটির সময় স্কুলের মাঠ সংলগ্ন এলাকায় সেখানে যেত দেবপ্রিয় চট্টোপাধ্যায়, নানান অছিলায় আলাপ করত পড়ুয়াদের সঙ্গে। দেবপ্রিয়র সফট টার্গেট ছিল আর্থিকভাবে দুর্বল পরিবারের পড়ুয়ারা। রক্তদানে রাজি করতে প্রথমে অসুস্থ শিশুর ভিডিও দেখাতো দেবপ্রিয়। রাজি না হলে পড়ুয়াদের দেওয়া হতো টাকার টোপ। রক্তদানের পর পড়ুয়াদের হাতে দেওয়া হতো 300 থেকে 500 টাকা। রবিবারে ও মানে 9টার সময় গেছে, দিয়ে আর দুপুরবেলা ফোন করেছে, 2টোর দিকে ওরকম টাইমে ফোন করেছে, মা আমি বন্ধুর বাড়িতে আছি, ওর জন্মদিন, খেয়ে দিয়ে আসবো। ঠিক আছে। তা 3টে বেজে যাচ্ছে, আসছে না। তা ওই নাম্বারেই আমি ফোন করেছি, যে নাম্বারে ও আমাকে ফোন করেছে। বারবার ফোন করছি, সুইচ অফ বলছে, কিছুই হচ্ছে না। তারপরে 3:30টার সময় ঘরে এসেছে। একটাই ছেলে, আর আমার ছেলে, স্বামী অসুস্থ, আমি নিজের লোকের বাড়ি কাজ করে ছেলেকে পড়াই। কষ্ট পাইনি, আমি কষ্ট খুব পেয়েছি। হ্যাঁ, কিন্তু আমার ছেলের মতো অন্য ছেলেদের আর কোনো দিন এরকম ঘটনা যেন না ঘটে, সেটাই আমি চাই আর কি। যারা এই কাজ করেছে তাদের জন্য ভালোই শাস্তি হয়, মানে আর জন্য কোনো দিন কোনো মায়ের সন্তানের সাথে এরকম না ঘটে। টাকার লোভ দেখানো হয়েছে, বাচ্চা ছেলে তো, এই টাকা দেবো, ওই টাকা পাবো, হয়তো কোনো কিছু ভুলভাল বুঝিয়েছে। হীরক রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। হীরক, প্রথমে ইমোশনাল ব্ল্যাকমেল করা হতো, সেই ইমোশনাল ব্ল্যাকমেলে কাজ না হলে টাকার টোপ, মানে এই জালটা তো ভয়ঙ্করভাবে বিস্তৃত একেবারে। অত্যন্ত ভয়ঙ্কর অভিযোগ, এবং শুধু তাই না, যে তথ্য একে একে পুলিশের হাতে উঠে আসছে এবং তার পাশাপাশি স্কুলের তরফে এবং যে সমস্ত ছাত্রের কাছ থেকে এই রক্ত নেওয়া হয়েছে টাকার টোপ দিয়ে অথবা অন্যান্য প্রলোভন দেখিয়ে অথবা হচ্ছে ইমোশনাল ব্ল্যাকমেল করে, সেই সমস্ত ছাত্রের পরিবার যে সমস্ত অভিযোগ করছে তা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর। যেটা জানা যাচ্ছে, এই দেবপ্রিয় চট্টোপাধ্যায় সে দুর্গাপুরেরই একটি বেসরকারি স্কুলের ছাত্র ছিল এবং 23-24 শিক্ষাবর্ষে সে মাধ্যমিক পাশ করে এবং তারপর থেকে
থেকে এই স্কুলের সঙ্গে তার আর তেমন যোগাযোগ ছিল না, কিন্তু এই দেবপ্রিয় চট্টোপাধ্যায় সম্প্রতি সেই স্কুলের মাঠে প্রায়শই এসে বসে থাকতো এবং বিভিন্ন অছিলায় ওই স্কুলের যারা ক্লাস 8, ক্লাস 9, ক্লাস 10-এর যারা পড়ুয়া তাদের সঙ্গে আলাপ জমাতো এবং সেই আলাপের সূত্র ধরেই একটা সময় সে ইমোশনাল ব্ল্যাকমেল শুরু করত এবং তার পাশাপাশি যদি ইমোশনাল ব্ল্যাকমেলে কাজ না হতো তাহলে সেক্ষেত্রে টাকার টোপ দেওয়া হতো। যারা রাজি হতো এই রক্ত দেওয়ার ক্ষেত্রে সেই সমস্ত পড়ুয়াদের রক্ত নিয়ে নেওয়ার পরে তাদের হাতে 300 থেকে 500 টাকা গুঁজে দেওয়া হতো। আর সবথেকে মারাত্মক যে অভিযোগটা সেটা হচ্ছে যে হাসপাতাল কর্তৃপক্ষ 18 বছরের নিচে এই পড়ুয়াদের কাছ থেকে রক্ত নেবে না, এটা বুঝতে পেরে দেবপ্রিয় চট্টোপাধ্যায় যে সমস্ত স্টুডেন্ট রাজি হতো রক্ত দিতে তাদের কাছ থেকে আধার নম্বর সংগ্রহ করত এবং আধার অ্যাপের মাধ্যমে সেই আধার ট্যাম্পার করা হতো, যেটা একাধিক পড়ুয়া তারা যেটা জানিয়েছে, তার পাশাপাশি পড়ুয়াদের পরিবার তারা যেটা জানিয়েছে যে আধার পরিবারের যারা সদস্যরা তারা কিন্তু এই অভিযোগ করছেন। আপডেটে নজর রাখা আপাতত তোমাকে ধন্যবাদ। তো সেই অ্যাকাউন্টে যদি আমি ওকে দিই তাহলে ও আমাকে 10,000 টাকা দেবে। আমি সেটা শুনেছি ঘাবড়ে যাই, দিন আমার মনে হয় কোনো একটা ইলিগাল কিছু হবে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে কেউ 10,000 টাকা তো দেবে না, তাই আমি ওর সাথে সেদিন থেকে কথা বলা বন্ধ করি। তখন আমি কিংসুকে নিয়ে আরও জানতে পারি। তারপর আমি এটা একটা ওর বন্ধু আছে দেবপ্রিয়, শুভদীপ নামে, তার সাথে কি একটা কথাবার্তা বলেছিল, তখন দেবপ্রিয় বলে ও আর কিংসুক মিলে এই কাজটা করে। না, এই দেবপ্রিয়র সঙ্গে তোমার কিভাবে দেখা হয়েছিল, কিভাবে পরিচয় হয়েছিল? আমি যখন 2024-এ ইয়োগা কম্পিউটার সেন্টারে কম্পিউটার শিখি তখন থেকে আমি দেবপ্রিয়কে চিনি। তার আগে কি এই এলাকায় ঘোরাঘুরি করতো? অন্যান্য স্টুডেন্টদেরও কি বলতো? অন্যান্য স্টুডেন্টদেরও বলতো, সেটা আমি পরে জানতে পারি। কিসের প্রলোভন দেখানো হতো মূলত? মূলত বলতে আমার তারই কোনো রিলেটিভ বা কেউ দিদি, বোন, মা, কেউ একজন অসুস্থ, তাই লাগবে। কিন্তু সেটা তো বারে বারে হয় না, অর্থের লোভও তো দেখানো হতো, টাকা পয়সা দেওয়া হবে। সেটা বলতে পেশেন্ট নিজে স্ব ইচ্ছায় দেয়। এই দুবার যে রক্ত দিলে, কতদিনের মাথায় এই দুবার রক্ত দিয়েছিলে তুমি? এটা 3.5 মাস পর পর। তার জন্য তোমাকে 200 করে টাকা দিয়েছে? হ্যাঁ, ওই যাওয়ার আসার ভাড়াটা। আচ্ছা, আর দেবপ্রিয় নিজে কত পেতো কিছু জানো? ওর বন্ধুদের থেকে শুনেছিলাম কারোর মুখ থেকে ও 4-5 হাজার টাকা মতন পেত। আমাকেই না, অনেক ছেলেকেই বলেছিল কি যদি ছেলে খুঁজে দিই তো ওকে 500 টাকা করে পার 200 টাকা করে পার ছেলে দেবে। আরও বাচ্চাদের দেখেছিলে যারা স্কুল স্টুডেন্ট? দেখেছিলাম 2-3 জনকে দেখেছিলাম আমি। তাদের কি দেবপ্রিয়ই নিয়ে গেছিল নাকি? হ্যাঁ, দেবপ্রিয় নিয়ে গেছিলো। ও যখন আমি একবার গেছিলাম তখন একটা ফোনে কথা বলছিল, আর একটা ব্লাড ব্যাংক ছিল এখানে নাকি ছিল 4-5 জন, তো দাঁড়াতে বলেছিল ওদেরকে কি ও যাচ্ছে ওইখান থেকে নেবে। হাসপাতালে যখন গেছিলাম তখন দেবপ্রিয় একটা ফর্ম ভরেছিল, ফর্মটাতে শুধু আমাকে বললো যে সাইন করে দিতে, আমি সাইন করে দিলাম। তারপর ভিতরে গেলাম তো একটা দিদি ওই রেজিস্টারে লিখছিল, নাম লিখেছে, ওর মধ্যে সাইন নিয়েছে, আর একটা দিদি ওয়েট চেক করছিল, তো ওয়েট চেক করলো তো বলেছে সব ঠিক আছে। তারপর জিজ্ঞেস করলো তো মেডিসিন নিই নাকি শরীর খারাপ আছে, তো দেবপ্রিয় বলেছিল যদি এগুলো বলে তো না বলবি। ধৃত দেবপ্রিয়, যাকে রক্তচোষা বলাই যায়, তার বিরুদ্ধে তো আরো মারাত্মক অভিযোগ রয়েছে। আধার কার্ডে নাবালক পড়ুয়াদের জন্ম তারিখ বদলে সাবালক করা হতো এবং হাসপাতালে ঢোকার আগে বদলে দেওয়া হতো জন্মের তারিখ। বিস্ফোরক অভিযোগ বেসরকারি স্কুলের অধ্যক্ষার। হসপিটালে ঢোকার আগে তো ওদের বয়সটা চেঞ্জ করেছে, একটা অ্যাপের মাধ্যমে ওরা বলছে চোখ ব্লিঙ্ক করলাম, সেখানে আমাদের ডেট অফ বার্থ চেঞ্জ হলো। ওই সমস্ত রেকর্ড কিন্তু ওই দেবপ্রিয়র কাছেই আছে। ও কিন্তু সবটা দেয়নি ওদেরকে, ঠিক আছে? যে আধার কার্ডে যে ওদের ডেট অফ বার্থটা চেঞ্জ করেছে সেটা কিন্তু ওর কাছেই রাখা আছে। চেঞ্জ করে সেটা তো একটা লং প্রসেস, তো সেটা না, ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে করেছে, একদম অ্যাট এ টাইম দাঁড়িয়ে হসপিটালের যে এন্ট্রান্সটা তার বাইরে দাঁড়িয়ে, ওখানে কোনো একটা জায়গায় ওরা মিট করে, ওইখানে দাঁড়িয়ে আধার থেকে ডেট অফ বার্থ চেঞ্জ করে তারপরে কিন্তু হসপিটালে ওরা ঢোকাচ্ছে। ও 2-1টা নাম বলছে দেবপ্রিয়, ঠিক আছে? তার মধ্যে একটা নাম কিছুটা উঠে আসছে, কিছুটা ও কিন্তু অন্যরকম কথাও বলছে যেগুলো আমার মনে হচ্ছে বেসলেস, কিন্তু ও কিছু কিছু নাম আমাকেও একটা নাম বলেছে। তো আমার মনে হয় পুলিশ এটা তদন্ত করলে খুব ভালো হয়। এটা বিশাল বড় র্যাকেট, এর ওপরে আরও কিছু আছে। এদের মানবিকতা নেই, এরা যেন তেন প্রকারে রক্তটাকে চাইছে, যেটা আমার কাছে মনে হচ্ছে ভীষণ বিপজ্জনক। দুর্গাপুরের এই বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের দাবি রক্ত নেওয়ার ক্ষেত্রে কোনো রকম কোনো বেনিয়ম করা হয় না, জন্মের ভুল নথি দেখিয়ে প্রতারণা করা হয়ে থাকতে পারে, অন্তত এমনটাই বক্তব্য তাদের। 65 ইয়ার্স এর উপরে এবং আরো সব ক্রাইটেরিয়া দেখার পরেই আমরা
ব্লাডের ডোনেশন নিই। নিজে এসে যে ভলেন্টারি বলছেন আমরা ব্লাড নেবো, আর তাতেও আমরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখছি, তারপরে আমরা ব্লাডের জন্য মানে ডোনেশনের জন্য এলিজিবল করছি। কোনো একটা ফর্জারি করে হয়তো 16 ইয়ার্সের একজন বাচ্চাকে 18 ইয়ার্সের মধ্যে হয়ে গেছে, দ্যাট মে বি ওয়ান অফ দ্য পসিবিলিটি, বাট দ্যাট ইজ অলসো এ রেয়ার পসিবিলিটি। যদি ফ্রডুলেন্ট প্র্যাকটিস হচ্ছে, যদি ওখানে কেউ বাইরের থেকে লোকেরা বা যে কোনো অ্যান্টি সোশ্যাল যদি কোনো ফর্জারি করছে, দ্যাট ফর্জারি হ্যাজ টু বি কট। হসপিটালে কোনো রকমের এখানে হাত নেই। শুধুমাত্র একটি স্কুলের পড়ুয়া নয়, অন্যান্য স্কুলের পড়ুয়াদেরও টার্গেট করেছিল রক্তের কারবারিরা। টাকার টোপ দিয়ে একাধিক স্কুলের পড়ুয়ার থেকে নেওয়া হয়েছে রক্ত এবং পড়ুয়াদের থেকেই জেনেছেন বলে দাবি স্কুলের অধ্যক্ষার। দুর্গাপুরের নির্দিষ্ট একটি বেসরকারি হাসপাতালে এই রক্ত কারবারের অভিযোগ। তোমাকে কি বলা হয়েছিল যে রক্ত দেওয়ার জন্য তোমাকে কি বলা হয়েছিল? আমাকে বলেছিল আমার একটা রিলেটিভ, মানে ওই দাদাটার একটা রিলেটিভ হচ্ছে ভর্তি আছে, তাই খুব আর্জেন্ট ব্লাডের নিড আছে, তাই আমাকে দিতে বলেছিল। টাকা পয়সা কিছু দেওয়ার কথা বলেছিল? আমি বললাম যখন হেল্প করছি আমার টাকা লাগবে না, তো ও বললো যখন পেশেন্ট মানে ইচ্ছায় দিচ্ছে আমার ওরা, তো নিই না। আমি বললাম তারপর দিয়ে দাও। কত টাকা দেবে বলেছিল? বলেছিল তো 300 দেবে। দিয়েছিল টাকা? আমাকে দেয়নি, বাট আমার সাথে আরেকজন যে গেছিল সে পেয়েছিল টাকা। শুধুমাত্র এই স্কুলে না, অন্য স্কুল থেকেও বাচ্চাদের নিয়ে যাওয়া হতো? হ্যাঁ, অন্য স্কুল থেকেও নিয়ে যাওয়া হতো। তোমার যে আধার কার্ড, সেই আধার কার্ড কি তুমি এই যারা রক্তের কারবারি তাদের দিয়েছিলে? আমি আমার আধার কার্ডটা তো চাইনি, বাট এই যে দেবপ্রিয় আমার আধার নাম্বারটা চেয়েছিল। তারপর একটা হচ্ছে অ্যাপ হয় গভর্নমেন্টেরই, হয়তো আধার বলে একটা অ্যাপ আছে, সেখানে হচ্ছে হয়তো সে আধার নাম্বারটা দিয়েছিল, আমাকে চোখ ব্লিঙ্ক করতে বলেছিল। তারপর তার কাছে আমার একটা হয়তো ডিজিটাল আধার চলে গেছিলো। আচ্ছা, মানে সেক্ষেত্রে কি তোমার এজটা চেঞ্জ করা হয়েছিল? হতে পারে চেঞ্জ হয়েছিল। আধারটা ওখান থেকে ডাউনলোড করেছে, তা দেন হচ্ছে কাউকে একটা পাঠিয়েছিল, কিংসুক বলে একজনকে পাঠিয়েছিলাম, আমি দেবপুর ফোনে দেখেছিলাম। তুমি কতবার রক্ত দিয়েছো এবং তোমাকে কি বলে নিয়ে যাওয়া হয়েছিল? আমি 2বার রক্ত দিয়েছিলাম। আমাকে বলেছিল একটা ক্রিটিক্যাল সিচুয়েশান আছে, বাচ্চার, একটা ছোট বাচ্চার, ওকে দিতে হবে। তো আমি ওকে মানা করেছিলাম অনেকবারই। তো আমাকে 1-2 সপ্তাহ ধরে ফোন করতো, বলতো ছেলে পাঠা, ছেলে দে তাহলে। তো আমি বলতাম না, হবে না আমার কাছে। তো একবার আমি এসেছিলাম স্কুলের বাইরে, তো ওইখানে আমাকে ধরে বলছে ভাই অনেক ক্রিটিক্যাল সিচুয়েশান আছে, বাচ্চাটার ফটো ভিডিও দুটোই দেখালো, আর বলছে প্লিজ দিয়ে দে। তো তখন আমি অত মানা করতে পারলাম না। আমার সাথে একটা বন্ধু ছিল, ও বললো কি ঠিক আছে আমি দিয়ে দেবো। তো ওকে নিয়ে গেল, আমাকে সাথে এমনি নিয়ে গেছিলো। তো যাওয়ার পর ওইখানে গিয়ে আর 1 ইউনিট কম পড়ছিল। তো আমাকে বললো ভাই প্লিজ তুই দিয়ে দে। অনেক জোর করে করে বাচ্চাটার ভিডিও দেখিয়ে বলছে কি বাচ্চাটা হচ্ছে পেশেন্ট, না দিলে বাঁচবে না, এই করবে না। তারপর আমাকে জবরদস্তি করে দেয়া করে দিয়েছি। তুমি কতবার রক্ত দিয়েছো? আমি 2বার দিয়েছি। তো 2বারই কি একই ধরনের তোমাকে বলা হয়েছে, একই ধরনের বিষয়? হ্যাঁ, মানে আলাদা আলাদা বাচ্চা ছিল, 2বারই বলেছে এমনি করে। তোমাকে কি কোনো অর্থের পয়সা দেবো এরকম কিছু বলেছিল? না, শুধু যাওয়া আসার 200 টাকা করে দিয়েছিল, যে যাওয়ার 100 আসার 100, আর বলেছিল যদি আমি ছেলে দিই তো আমাকে পার ছেলে 200 টাকা করে দেবে, কিন্তু আমি ওই ছেলে ফেলে দিইনি। আমাকে বলতো কি তুই দে, আমি তোকে আরও টাকা দেবো। আমি বলতাম না ভাই আমি দেবো না। আমি বলেও ছিলাম ওকে কি এটা আমার তো বয়স হয়নি। তো ও বললো এটা বাচ্চাটা অনেক ক্রিটিক্যাল সিচুয়েশানে আছে, এই জন্য ডক্টররা বলেছে কি এটা বয়সে ম্যাটার করবে না, নাহলে বাঁচবে না বাচ্চাটা। এটা তো আছেই, ধরা তো পড়েছে চতুর্দিকে। যে কটা বেসরকারি ব্লাড ব্যাংক এখন অব্দি হানা দেওয়া হয়েছে, তো সর্বত্রই আমরা কিছু না কিছু পেয়েছি। কারোর খুব গভীর অপরাধ আছে, কারোর হালকা, কিন্তু টুকটাক তো আমরা পাচ্ছি। অনেক জায়গায় পেয়েছি যে নাবালকদের রক্ত নেওয়া হয়েছে, অনেক জায়গায় পেয়েছি মাত্রার থেকে অনেক অধিক মাত্রায় রক্ত নেওয়া হয়েছে, 500 ml রক্ত নেওয়া হয়েছে। তাই এইগুলো সবই দুর্নীতি। এর মধ্যে কোনোটাই আমার মনে হয় না কেউ ভুল করে নিয়ে ফেলেছে, সব জেনে বুঝেই নিয়েছে এবং ব্যবসায়িক আঙ্গিকেই নেওয়া হয়েছে। প্রত্যেকটা রক্তের প্যাকেট থেকে ফ্রেশ ফ্রোজেন প্লাজমাটা নিয়ম মাফিক বিক্রি করা যায়, সেটা বেনিয়ম নয়। তার জন্যই এই ব্লাড রক্তদান শিবির এবং ব্লাড কালেকশনের এত কুড়োগুড়ি থাকে। অলরেডি তো আমরা প্রত্যেকটা ব্লাড ব্যাংকে এখন অব্দি দেওয়া হচ্ছে, রেড হচ্ছে। একটা ব্লাড ব্যাংক পুরোপুরি বন্ধ করা হয়েছে, বাকিদের যেখানে যেখানে আমরা দোষ পাবো বা যাই পাবো সেগুলোতে আমরা তাদেরকে ফার্দার ক্যাম্প করতে বিরত থাকতে বলবো, যতক্ষণ না কারেক্টিভ মেজার্স নেওয়া হয়। এটা অপরাধ, প্রশাসনের দেখা উচিত, সেই স্কুলের টিচাররা বা অভিভাবকদের দেখা উচিত। কোনো অবস্থাতেই এটা আমরা কেউ সমর্থন করি না। তো আমাদের মতো অসংখ্য অর্গানাইজার বা রক্তদাতাদের আবেগের সুযোগ নিয়ে যে বা যারা সেই রক্ত বাইরে পাচার করছেন বা বিক্রি করছেন, কঠোরতম শাস্তি। সেখানে কোনো রাজনীতির দল মত রং দেখা উচিত না।
যারা এই ব্যবসায় জড়িত, যারা পাচারে জড়িত, প্রত্যেককে কড়া ব্যবস্থা নেওয়া উচিত।